কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর আমি দেখি কবিতাটি পড়তে চলেছি। আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ব্যাকরণ এবং টেক্সটের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। সেই সঙ্গে এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, তোমাদের সকলের প্রিয় কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে স্বাগত। আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি সম্পর্কে বিশ্লেষণ করতে, যাতে কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীর মনে কোনো রকম ধোঁয়াশা না থাকে। তবে বন্ধুদের কাছে আমার ছোট্ট এক অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলো তবে পড়ায় ফেরা যাক। দেখো বন্ধু, আমি এই যে লিখেছি আমি দেখি কবিতা, এটা কি কবিতা। এই কবিতা জিনিসটা কিন্তু অত সহজ নয়, কারণ আমরা কি বলতো, আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি কবিতা বলতে বুঝি ছড়া, আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি কবিতা বলতে বুঝি পদ্য, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয়। হয়তো কবিতার সমার্থক হিসেবে আমরা ছড়া বা পদ্যকে কিন্তু পড়ে থাকি, কিন্তু সেটা নয়। কারণ দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করি সহজভাবে, যেহেতু তোমাদের ক্লাস পাঠ্য তাই বিস্তারিত জানার অতটা দরকার হয় না, তবুও একটু না জানলে নয়। এই ছড়া মানে বাচ্চা ছেলের উপযুক্ত একটা মুখরোচক কবিতা অন্তমিলযুক্ত, যেমন ধরো আতা গাছে তোতা পাখি, এমন একটা ব্যাপার। পদ্য মানেও ছড়ার থেকে একটু উন্নত, যেখানে অন্তমিল থাকবে এবং যেখানে একটু জীবনের গভীরতার কথাটা কিন্তু থাকবে। কিন্তু পদ্যে অন্তমিল হচ্ছে পদ্যের প্রধান বৈশিষ্ট্য, কিন্তু এই অন্তমিল। কিন্তু কবিতাটা এদের থেকে অনেক উন্নত মানের একটা কিন্তু বিষয়। কারণ কবিতা হতে গেলে সবসময় মনে রাখবে, কবিতা হতে গেলে কবি কল্পনা লাগবে, কবিতা হতে গেলে বাস্তবতা লাগবে, কবিতা হতে গেলে ছন্দ অলঙ্কার লাগবে, বিশেষ করে কবিতা হতে গেলে মিস্ট্রি, যাকে বলতে পারি আমি রহস্য লাগবে। এই রহস্যময়তা কিন্তু লাগবে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসের মিশ্রণে কিন্তু একটা কবিতার সৃষ্টি হয়। কবিতা কখনোই যতটা বোঝার জিনিস তার থেকে অনেক বেশি কিন্তু বাজবার জিনিস। কারণ আমরা একটা কবিতার মধ্যে অবস্থিত, প্রত্যেকটা শব্দকে যদি আমার মানে জানা হয়ে যায় তার মানে আমার কবিতা জানা হয়ে গেল, সেটা কখনোই কিন্তু নয়। কারণ কবিরা বলার থেকে না বলা কথা অনেক বেশি বলতে চান। তিনি একটা জায়গায় বলে থেমে যান, পাঠককে কিন্তু বাকিটা কিন্তু বুঝে নিতে হয়। এই কবিতার কাজই হচ্ছে কিন্তু বুঝে নেওয়া। কবি এক কলম লেখেন, বাকি কলমটা পাঠককে বুঝে নিতে হয়। এই জন্য জীবনানন্দ দাশের একটা অসাধারণ লাইন আছে, সকলেই কবি নয় কেউ কেউ কবি, সকলেই পাঠক নয় কেউ কেউ পাঠক। অর্থাৎ পাঠকের কাজ হচ্ছে তাকে পড়ে উদ্ধার করে নিয়ে আসলে কবি কি বলতে চেয়েছেন। কবিদেরও কাজ হচ্ছে একটা কথা বলার পরে ছেড়ে দিয়ে, অর্থাৎ পাঠক নিজে বুদ্ধি দিয়ে বুঝে নেবে পরবর্তীকালে কি বলতে চাওয়া কিন্তু হয়েছে। কিন্তু ছড়া বা পদ্যের ক্ষেত্রে ওই অন্তমূলযুক্ত কয়েকটা লাইনকে যদি আমরা মুখস্থ করে ফেলি, ব্যাপারটা মনে হয় যেন আমাদের কাছে অনেকটা ইজি। ফলে কবিতা কিন্তু অনেক বেশি গভীরে যাওয়ার একটা বিষয়। যেহেতু কবিতা সাহিত্যের একটা অঙ্গ, তাই এ কখনো কিন্তু স্লোগান হবে না। স্লোগান হলে কিন্তু কবিতা হলো না, স্লোগান হলে পরে কিন্তু রাজনীতির একটা অংশ হয়ে গেল। কবিতা বা এই যে সাহিত্যের প্রত্যেকটা মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সেই জায়গাটাকে ব্যক্ত করা হয়। সমাজের যেসব চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, শোষণ, বঞ্চনার কথা তুলে দেওয়া হয়, কিন্তু সেখানে কখনো কিন্তু স্লোগান থাকে না। একটা সুন্দর রিদমের মধ্য দিয়ে সেখানে একটা বিদ্রোহের ভঙ্গি থাকে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সেখানে একবার স্লোগান দেওয়ার মতন কোনো কাজটা কিন্তু সেখানে থাকে না। অর্থাৎ সাহিত্যের অঙ্গনে দাঁড়িয়ে, সাহিত্যের মাঝখানে দাঁড়িয়ে কবিতার বক্তব্যকে পেশ করে দেন সাহিত্যের ভাষায়। সেখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রাজনীতিবিদদের মতন স্লোগান দেওয়ার মতন একটা জায়গা কিন্তু থাকে না। এটাই কিন্তু চিরন্তন কবিতার কিন্তু ধর্ম, যে কবিতা কোনো চিরন্তন শাশ্বত, অর্থাৎ সময় যত এগোবে তার প্রাসঙ্গিকতা কোনোদিন কিন্তু নষ্ট হবে না। সেই শাশ্বত কবিতায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বর্তমান। এ দেখো, আজ আমরা দ্বাদশ শ্রেণীর আমি দেখি কবিতাটা দেখতে যাচ্ছি। এই যে আমি দেখি, নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখো, সাহিত্যে নামকরণের একটা তাৎপর্য আছে। বাস্তব এলাকায় নামকরণের তাৎপর্য নাই থাকতে পারে। কেউ অন্ধ ছেলের নাম পদ্মলোচন রাখতেই পারে, কেউ তার কালো মেয়ের নাম গৌরী রাখতেই পারে, কেউ তাতে কিন্তু কোনো বাধা দিতে আসবে না।
কিন্তু সাহিত্যে যদি নামকরণে কোনো জায়গায় ত্রুটি দেখা যায় তখনই কিন্তু সমস্যা, কারণ নামের অন্দরমহলেই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু লুকিয়ে থাকে। বলা যেতে পারে নাম হচ্ছে একটা লাউয়ের বোঁটার মতো। দেখবে বন্ধুরা, বোঁটা এই সরু করা এইটুকু হয়, এত বড় একটা লাউ কিন্তু সেখানে ঝুলে থাকে। তা নামকরণটা খুবই ছোট্ট হয়, এর মাধ্যমে কিন্তু একটা বিরাট বিষয় কিন্তু ঝুলে থাকে। ওই লাউয়ের বোঁটা থেকে বোঝা যায় লাউটা কত বড়, এই নামকরণের মধ্যে কিন্তু বোঝা যায় সাহিত্যের বিষয়টা, তার তাৎপর্যটা কত গভীরে কিন্তু লুকিয়ে রয়েছে। আমি আজ উচ্চ মাধ্যমিকে সহজ একটা টপিককে বেছে নিই, যেখানে প্রথম সহজ থেকে আস্তে আস্তে আমরা ক্রমানুসারে কঠিনের দিকে যাবো। হঠাৎ কঠিনে গেলে তোমরা ঘাবড়ে যেতে পারো। তো এই সহজের দিক থেকে যাই, ব্যাপারটা কি আছে দেখো। এই যে আমি দেখি, আমি মানে কে, এখানে আমি মানে আমি তুমি, বা এখানটায় কবি, আসলে কবি নয়, আমরা প্রত্যেকটা পাঠক। এখানটায় প্রত্যেকটা পাঠকের কথা হচ্ছে বলা হয়েছে। এই দেখি মানে হচ্ছে আমরা কোনো জিনিস হচ্ছে দেখতে চেয়েছি, আমরা কিন্তু সি করতে যাচ্ছি, অর্থাৎ কবি দেখতে চেয়েছেন, পাঠক দেখতে চেয়েছেন। এই যে কি দেখতে চেয়েছেন, নিশ্চয়ই একটা ভালো জিনিস, নিশ্চয়ই কোনো একটা এমন একটা তত্ত্বের কথা তিনি এখানটায় আনতে চেয়েছেন যেটা সমাজের পক্ষে উপযুক্তি, যেটা প্রত্যেকটা পাঠকের পক্ষে উপযোগী, যেটা কবির পক্ষে উপযোগী। যতক্ষণ কবিতা ছাপার আকারে না বেরোচ্ছে ততক্ষণ সেটা কবির জিনিস, যখনই যেটা ছাপার আকারে বেরিয়ে গেল তখন সেটা অবশ্যই কিন্তু সমগ্র পাঠকের, একবারে বিশ্ব সমাজের কিন্তু একটা জিনিস, সেখানে কবির কোনো নিজস্ব অধিকার কিন্তু থাকে না। তাই আমি দেখি মানে হচ্ছে সমস্ত কবিতা পাঠক যারা, কবিতা প্রেমী মানুষ যারা, তারা কিন্তু দেখতে চেয়েছেন। কোন বিষয়টাকে দেখতে চেয়েছেন আসলে কবিতার মধ্যে গেলে পরে আমরা বুঝতে পারবো। বিষয়টা হচ্ছে কবি জন্মসূত্রে গ্রামের ছেলে ছিলেন, কিন্তু কর্মসূত্রে তাকে হয়তো শহরে কাজ করতে যেতে হয়েছে, বা শহরে দীর্ঘদিন ধরে আবদ্ধ হয়ে আছেন। কিন্তু শহরে আবদ্ধ থেকে তিনি দেখেছেন শহরের পরিবেশটা হচ্ছে দম বন্ধ হওয়া, কিন্তু সেখানে পরিবেশ, সেখানে নিঃশ্বাস নেওয়ার মতন উপযুক্ত জায়গাটা কিন্তু নেই। কারণ শহরের একটা অসুখ আছে, তারা কি করছে, তাদের সভ্যতাকে, নাগরিক সভ্যতাকে বাড়িয়ে তোলার জন্য দিন দিন গাছগোনাকে তারা কেটে ফেলছে, বড় বড় রাজপ্রাসাদ নির্মাণ করা হচ্ছে। ফলে এই যে গাছের অভাবে মানুষ কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে দরকারি অক্সিজেন সেটা কিন্তু নিতে পারছে না। দিন দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার হচ্ছে, শহরের কলকারখানা স্থাপন হওয়ার জন্য পরিবেশ সম্পূর্ণরূপে দূষিত হয়ে যাচ্ছে। ফলে এই গ্রামের কবি শহরে আবদ্ধ থেকে গিয়ে কর্মজীবনের শহরের ওই জায়গাটায় তিনি বাস করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। তিনি দেখছেন দিন দিন গাছের পরিমাণ কমে যাচ্ছে, শুধু শহরে নয় গ্রামেও দেখা যাচ্ছে দিন দিন গাছের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তাই কবি হতাশগ্রস্ত, কবি বিষণ্ণ, কবি ভাবছেন যে আগামী ভবিষ্যৎকে যদি বাঁচাতে হয়, যেটা সুকান্ত ভট্টাচার্য বলে গেছিলেন, কি চলে যাব তবু যতক্ষণ দেহ আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ বিশ্বের জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাহলে এই বিশ্বকে যদি নবজাতকের বাসযোগ্য করে যেতে হয় তাহলে পরিবেশটাকে তো সুস্থ রাখতে হবে, কারণ পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে সুস্থ শিশু সুস্থভাবে বেঁচে থাকবে কি করে। কবি যেন সেই তাকাতে আমি দেখি, অত যে দিন দিন গাছ কাটা হয়ে যাচ্ছে, দিন দিন গাছের পরিমাণ কমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং দিন দিন হয়ে যাচ্ছে। ফলে মানুষকে যদি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি একটা সুস্থ পরিবেশ দিতে হয় তাহলে অবশ্যই কিন্তু গাছকে কিন্তু লাগাতে হবে, এই গাছের পরিমাণ কিন্তু বাড়াতেই হবে। এই যে বললাম এখানে কিন্তু সাহিত্য বলে কিন্তু কবি ডাইরেক্ট ভূগোলের ভাষায় বলবেন না গাছ লাগান প্রাণ বাঁচান, একটা গাছ হাজার প্রাণ, স্লোগান নয়। সাহিত্যের ভাষার মধ্য দিয়ে, সৌন্দর্যের মধ্য দিয়ে, একটা রিদমের মধ্য দিয়ে কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু এই বিষয়টাকে তুলে ধরতে চেয়েছেন। যারা ভালো পাঠক তারা অবলীলায় কিন্তু বুঝে যাবে। কবিতাটা লিখছেন কিন্তু শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় তোমরা নাম শুনে রাখবে, বিখ্যাত কবি। যেতে পারি কিন্তু কেন যাব, অবনী বাড়ি আছো, বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থের স্রষ্টা। ইনি সাধারণত রূপচাঁদ পক্ষী ছদ্মনামে লিখতেন। কি বললাম, রূপচাঁদ পক্ষী ছদ্মনামে লিখতেন, বা কখনো কখনো স্ফুলিঙ্গ সমাদ্বারও কিন্তু তাকে ছদ্মনাম হিসাবে ব্যবহার করতে কিন্তু দেখা যায়, কিন্তু রূপচাঁদ পক্ষীটাও কিন্তু বেশি তার মধ্যে প্রচলিত। কবিতাটা নিয়ে হচ্ছে যেখান থেকে, অর্থাৎ কবিতার যদি উৎস তোমাকে বলে, কবিতার কি বললাম, কবিতার যদি উৎস জানতে যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা, উত্তর হবে অঙ্গুরিতর হিরণ্যজল। কবির অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের মধ্যে আমি দেখি কবিতাটা কিন্তু রয়েছে। তাহলে এই যে আমি দেখি, দেখি মানে কি, কবি গাছপালাকে দেখতে চেয়েছেন, কবি বন প্রকৃতিকে দেখতে চেয়েছেন। এই যে জায়গাটা, তার মানে আমি কখন দেখতে চাইবো, যখন আমি দীর্ঘদিন দেখতে পারছি না, আমার আকাঙ্ক্ষা অনেক দিন অপূরণ রয়েছে,
আমার মনের চাহিদা মিটছে না, আমি চাইছি এটা হোক, এটা আমার পক্ষে ভালো, ভবিষ্যৎ প্রজন্মের পক্ষেও ভালো। যখনই তার থেকে আমি বিচ্যুত হব তখনই কিন্তু মন কেঁদে উঠবে, আর যখনই মন আকুপাকু করে উঠবে তখনই মনে আমি এটা পাচ্ছি না, তখনই তার বিরুদ্ধে কিন্তু কলম ধরতে ইচ্ছে করবে। সাহিত্যের কাজই এখানটাই, যেখানে কবি সাহিত্যিকরা সমাজের ত্রুটি বিচ্যুতি দেখবেন সেখানেই তারা হচ্ছে গর্জে উঠবেন। কখন হচ্ছে একবারে বিদ্রোহের ভাষায়, কখন হচ্ছে একবারে পুরো শান্ত সৃষ্ট মধুরম একটা কিন্তু ভাষার মধ্য দিয়ে। কবিতায় ঢোকা যাক লাইন বাই লাইনে, তাহলে দেখা যাবে। দর্শক বন্ধু যাদের কাছে 12-এর বইটা আছে তারা বইটা খুলে আমার সঙ্গে পড়ে দেখতে পারো। যাদের কাছে বইটা নেই কোনো অসুবিধা নেই, এখন শুনে নাও। পরবর্তীকালে যখন আমার ভিডিওটা দেখবে তখন ভিডিওটাকে পজ করে নেওয়ার পরে তখন কিন্তু প্রত্যেকটা লাইনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, ব্যাপারটা কিন্তু তখন দেখবে অনেকটা ইজি হয়ে গেছে। কি বলছেন দেখো, বলছে গাছ তুলে আনো বাগানে বসাও। কি অসাধারণ কথা, বলছে গাছকে বাগান। তুমি ভাবো বন্ধুরা, ধরো একটা বাগানে কি প্রচুর পরিমাণ গাছ থাকে, বলছে গাছ বাগানে বসাতে বলছেন। তাহলে এবার আমার প্রশ্ন, নিশ্চয়ই বাগানে গাছ নেই। যদি বাগানে গাছ থাকতো তাহলে কবি নিশ্চয়ই বলতেন না। তাহলে কবি দেখেছেন বাগানেও গাছটা নেই। তাহলে ভাবো পরিবেশ, আমাদের নগর সভ্যতা কোথায় পৌঁছে গেছে। মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ এই নাগরিক সভ্যতা চাননি, তিনি বলেছিলেন এই নগর সভ্যতার আমার দরকার নেই, দাও ফিরে এসে অরণ্য লহে নগর হে নব সভ্যতা। অর্থাৎ সেই প্রাচীনকালের যে সভ্যতা, বন প্রকৃতি ঘেরা যে সভ্যতা, যে সামগান, সেই রাখাল বালক, সেই নিবার ধানের কর্ণ, সেখানেই কবি কিন্তু ডুবে যেতে চেয়েছিলেন। কারণ আধুনিক সভ্যতা মানুষকে যত বেশি গতি দিয়েছে, যত বেশি আবেগটা দিয়েছে, জীবনের তত বেগ, ভালো ভালো জিনিসগুলো কিন্তু তার থেকে কেড়ে নিয়েছে। তাই আমাদের সেই অরণ্য ঘেরা মানব প্রকৃতি, সেই তপস্যা ঘেরা ভারতবর্ষই কিন্তু শ্রেষ্ঠ জিনিস বলে রবীন্দ্রনাথ মনে করতেন। প্রত্যেকটা কবি সাহিত্যিকদের সেই ধারণা। তাই বাগানে গাছ নেই, বাগানেই বসাতে বলছেন। তাহলে ভাবো, বাগানে যদি গাছ বসাতে হয় তাহলে বাকি মানুষ যেখানে বাস করে সভ্যতার কি হাল। আমার দরকার শুধু গাছ দেখা। কবি গাছটাকে দেখতে চেয়েছেন, কারণ আমরা জানি গাছের কিন্তু যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে। গাছ দেখে যাওয়া, কি কি গুরুত্ব রয়েছে কবি বললেন, গাছের সবুজটুকু শরীরে দরকার। কোথায় বললেন? শরীরে। একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, আমরা ভুলবশত শরীরকে শরীর উচ্চারণ করে ফেলি। ঠিক আছে, এটা শরীর। আমি যখন ব্যাকরণ তত্ত্বগুলো আলোচনা করব তখন বোঝাবো ব্যাপারটা কোথা থেকে কি আসে। এই শরীরের জন্য গাছের দরকার। কেন দরকার? দেখো, এই যে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কিসের জন্য বলছেন? আরোগ্য। আর আরোগ্য মানে কি? আরোগ্য মানে হচ্ছে রোগ থেকে সবে মুক্তি। কি বললাম? আরোগ্য মানে রোগ থেকে সবে মুক্তি হয়েছে এরকম। ঠিক আছে, যার শরীর খারাপ হয়েছিল রিসেন্ট ভালোই উঠেছে তাকে আরোগ্য। আরোগ্যের জন্য ওই সবুজের কিসের দরকার বলো তো? সবুজ। ওই সবুজ মানে কি? গাছের সবুজ। ওই সবুজ মানে কি বললাম? গাছের সবুজটা দরকার। কারণ দেখবে আমাদের যখন শরীর খারাপ হয় আমরা যে ওষুধটা খাই, যে মেডিসিনটা ইউজ করি, সেটা কিন্তু হয় গাছের পাতা থেকে তৈরি, নয় গাছের ছাল থেকে তৈরি, নয় গাছের কিন্তু শিকড় থেকে তৈরি। তাহলে এই যে গাছ, এই বনৌষধি আমরা বলে থাকি, বনের থেকে যে ঔষধগুলো পাওয়া যায় গাছরা, তাই গাছের সবুজটুকু শরীরে দরকার। মানুষের শরীর যখন খারাপ হয় তখন কিন্তু গাছের এই সবুজ অংশ দিয়েই কিন্তু ওষুধ তৈরি হয়, সেই ওষুধ খেয়ে কিন্তু মানুষ আবার সুস্থ হয়। তো এই যে গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য, অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভের জন্য কিন্তু ওই সবুজের কি দরকার? ভীষণ। ভীষণ মানে হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু দরকার। তাহলে ওষুধ যদি তৈরি করতে হয়, কাঁচামাল যদি আমাদের ওষুধের লাগে, তাহলে গাছের থেকেই পাবো। সুতরাং গাছটাকে বাঁচাতে হবে। দিন দিন গাছের পরিমাণ যদি কমে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে ওষুধ তৈরির যে কাঁচামালগুলো সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। ফলে তার আখেরে কিন্তু মানুষেরই কিন্তু সেটা সমস্যার কারণ। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কথাটা দেখো স্পষ্ট। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার মানে কি? আগে জঙ্গলে দিন কাটতো, হিসাব তাই বলছে। বহুদিন কাটেনি মানে কি? আগে তা কাটতো। তার মানে কবি ছোটবেলায় হয়তো তিনি যখন কর্মসূত্রে শহরে আবদ্ধ ছিলেন না, গ্রামে লালিত পালিত হয়ে বড় উঠছিলেন, তখন জঙ্গলের মধ্য দিয়েই দিন কেটেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় একবারে প্রচুর এ বাগান সে বাগান, পেয়ারা পেড়ে খাওয়া, কামরাঙা পেড়ে খাওয়া, এরকম করেছি। ফলে প্রত্যেকেরই কিন্তু একটা বাল্য স্মৃতি আছে, বাল্য জীবন আছে, তার একটা উদ্যমতা আছে। বহুদিন জঙ্গলে যায়নি। এই যে জঙ্গল, জঙ্গল মানে কি? অরণ্য, বন। এই যে কবি বহুদিন জঙ্গলে যাননি, তার মানে কি? তার আগে যেতেন। তাই বলছেন বহুদিন যায়নি, তার মানে আগে যেতেন। বহুদিন শহরেই আছি। এই যে বহুদিন কোথায় আছেন? তিনি বললেন শহরে। কেন? কর্মসূত্রের জন্যে। তিনি কর্মসূত্রে, যেমন আমি ব্যক্তিগতভাবে
গ্রামের ছেলে, কাটোয়ার পার্শ্ববর্তী এনায়তপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের ছেলে আমি, কিন্তু এখন কর্মসূত্রে কাটোয়াতে থাকছি। ফলে এই যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটা পরিবেশ, সেই পরিবেশে কিন্তু আমি লালিত পালিত হয়েছি, আমি বড় হয়ে উঠেছি। আমি আমি পাখিও ধরেছি, পাখির ডিমও একবার খেয়ে দেখেছি, আমরা কাঁকড়াও ধরতে গেছি, সাপ ধরেও বের করে এনেছি, আমরাও গাছে উঠেছি, গাছ থেকে পড়ে গেছি, আমরাও তাল কুড়াতে গেছি, আমরাও গভীর জঙ্গলের ভিতর ঢুকে সাপের তারা খেয়েছি, শিয়ালের তারা খেয়েছি। ফলে এই যে সৌন্দর্যটা কিন্তু আমরা উপলব্ধি করেছি। এখন কর্মসূত্রে শহরে থাকার ফলে এখন এতটা গরম দম নিতে পারছি না, এখন চার দেয়ালের মধ্যে এত আবদ্ধ যে আমরা মানবিকতা বোধ আছে সেটা ভুলে গেছি। বাড়ির পাশের লোকটাকে কিন্তু চেনে না, এমন একটা অবস্থা কিন্তু সেখানে তৈরি হয়ে গেছে। তা বহুদিন শহরে গেছি, শহরের অসুখ হা করে সবুজ খায়। কবি দেখেছেন কি, শহরের অসুখ সবুজ খায়। আসলে বন্ধু, সবুজ খায় মানে কি, হা করে খেয়ে ফেলে, কামড়ে খেয়ে ফেলে মাংসের মতো, সেটা নয়। আসলে এই নগর সভ্যতাকে বাড়ানোর জন্য গাছগোনাকে কেটে কেটে কি করা হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে। সেটাকেই বলছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, অর্থাৎ সবুজকে কি করে, নিধন করে, ধ্বংস করে ফেলে। তাই কবি বলছেন সবুজের অনটন ঘটে। অনটন মানে কি, অনটন মানে অভাব। অবশ্যই তোমরা শহরে যাও, দেখবে শহরে কিন্তু প্রত্যেক কিলোমিটারে অন্তত 200খানা বড় গাছ থাকা উচিত বিজ্ঞান অনুসারে, কিন্তু প্রত্যেক 2-5 কিলোমিটারে 200 পাতাযুক্ত বড় গাছ কিন্তু নেই। ফলে সবুজে অনটন ঘটে। দেখা 3টে ডট আমি বলেছিলাম কবিতায়, এই 3টে ডট মানে বিলোপ চিহ্ন, অর্থাৎ কবি আরো অনেক কথা বলতে চান, তিনি বলেননি। পাঠককে কিন্তু বুঝে নিতে হবে এই সবুজের অনটন ঘটা মানে কি, সবুজের অভাব ঘটছে, অর্থাৎ শহরে দিন দিন সবুজের পরিমাণ কমে আসছে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। এই যে বাগানেই গাছ নেই, তাহলে বাকি জায়গার অবস্থাটাকে আমি বলেছিলাম। এই যে বাগানে বসাও, আমি দেখি কবি দেখতে চেয়েছেন, তার মানে কি, কবি যদি বাগানে দেখে যান গাছ, তাহলে কবির পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে, এখন যদি বাগানে গাছ বেড়ে ওঠে, তারাও সুন্দরভাবে দেখতে পারবেন। আর এই পৃথিবী যত বন প্রকৃতিতে ঘেরা হবে, তত কিন্তু পৃথিবীর পক্ষে মঙ্গল। মানুষ যত প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদ্যার ভর করে পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, তত কিন্তু মানুষের অমঙ্গল। কারণ প্রকৃতির যদি সামঞ্জস্য কোনোভাবে ক্ষুণ্ণ হয়, আখড়ে কিন্তু মানুষ নিজের বিপদকে নিজে ডেকে আনছে। গাছ কাটা মানে কুড়োল দিয়ে নিজের পায়ে কিন্তু মারা। শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কবে বুঝবে, সে তারাই জানে। কারণ কি আর বলছেন, চোখ তো সবুজ চাই। অবশ্যই একটু বন্ধুরা খেয়াল করবে, তোমরা বেশিরভাগ এখন ফোনে আসক্ত, গেমে আসক্ত। একটু ভাববে, ফোন দেখতে দেখতে একটা সময় এমন দেবার চোখ ব্যথা করছে, ভাল লাগছে না, মাথা ঝিনঝিন করছে। টিভি দেখতে দেখতে এমন হয়ে গেছে, ভাল লাগছে না, কেমন যেন লাগছে, মাথা ব্যথা করছে, চোখ নিতে পারছে না, শুয়ে পড়ি কোনো মানে কি। কিন্তু তুমি সমুদ্রের দিকে তাকাবে, তুমি গাছপালার দিকে তাকাবে, তুমি বনপ্রকৃতির দিকে তাকাবে, তুমি নদী নালার দিকে তাকাবে, তুমি সবুজ ধানে পরিপূর্ণ একটা মাঠের দিকে তাকাবে, কি শান্তি মনে দেখেই যাই। একবার ঢেউ খেলানো একটা সুন্দর কিন্তু পরিবেশ তোমার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। চোখ সেখানে শুধু শান্তিই পাবে, শান্তি, চোখের শান্তি, মনের শান্তি, ব্রেনের শান্তি, তখন শুধু শান্তি। কিন্তু সেখান থেকে যদি বঞ্চিত হয় বারবার কৃত্রিম টিভি, কৃত্রিম ফোনের দিকে যদি তাকাও, তোমার চোখেরও ক্ষতি, ব্রেনেরও ক্ষতি, মনেরও ক্ষতি, সব জায়গায় ক্ষতি। দেহ তো সবুজ চাই, অবশ্যই দেহেরও সবুজ দরকার। কেন সবুজের দেখা সব দিকে বললাম, এই রোগ থেকে মুক্তির জন্য সবুজের দরকার। আবার একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথে যদি বলাই গল্প পড়ে থাকো, দেখবে বলাই ওই পাহাড়ে গিয়ে ওই সবুজ ঘাসের উপর শুয়ে পড়ে খিলখিল করে হেসে উঠতো। আবার উদাহরণ দেখো ওই ফ্যানের আলো, বন্ধু যা গরম এখন, ফ্যানের আলো, এই যে ফ্যানের যে পাখা বাতাসটা কতক্ষণ ভালো লাগে। যতই তুমি ফ্যান চালাও দেখবে ঘেমে যাচ্ছ, যতই এসি করে থাকো দেখো তুমি ক্লান্ত হয়ে উঠছো, তোমার ভাল লাগছে না। কিন্তু হঠাৎ যদি একটা সুন্দর ঠান্ডা বাতাস যদি চলে আসে, বা কখনো বিকেলবেলায় যদি নদীর কূলে বেড়াতে যাও, যে শীতল বাতাস আসবে, একটা বাতাস 2-5 মিনিটের বাতাস তোমার বক্ষটাকে জুড়িয়ে দিয়ে যাবে, ঠান্ডা করে দিয়ে যাবে, তখন ভাববে প্রকৃতির কাছে কৃত্রিম জিনিস কতটা অসহায়। এই দেহ তো সবুজ চায়, এই সবুজের সান্নিধ্যে কিন্তু চোখের যেমন আরাম, দেহেরও তেমন আরাম, মনেরও তেমন কিন্তু আরাম। ফলে সবুজের সান্নিধ্যে থেকে মানুষ যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে, সেই ডেভেলপমেন্টটা কিন্তু চিরস্থায়ী হবে, যাকে সুস্থায়ী উন্নয়ন বলছে ভূগোলের ভাষায়। বলছে গাছ আনো, বাগানে বসাও। তাই কবি প্রত্যেকটা তার শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা, এই সভ্যতার ভালো চায় যারা,
আশাবাদী মানুষ যারা, পৃথিবীকে যারা সুস্থভাবে বেঁচে থাকতে দেখতে চায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবীকে উপহার দিতে চায়, প্রত্যেকের কাছে কবির অনুরোধ কি গাছ আনো বাগানে বসাও আমি দেখি। কারণ এই বাগানই এখন শূন্য হয়ে গেছে, তাহলে বাকি অবস্থাটা কীরকম? তোমরা যেখান থেকে পারো এই বাগানে গাছের সংখ্যাটাকে বাড়াও। এখন দেখবে যেন সবুজ লাগাও কমিটি তৈরি হয়েছে, সবুজ বাঁচাও কমিটি তৈরি হয়েছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও কমিটি হয়েছে। কবিতা এখন বলছেন গাছ আনো গাছ আনো বাগানে বসাও, ডাইরেক্ট বলতে পারতেন গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ হাজার প্রাণ, এই কথা স্লোগান দিতে পারতেন। স্লোগান বললে না, এবার মিষ্টি ভাষায় বলেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি। আরে বাবা, আমি যদি গাছ দেখে যেতে পারি তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম তারাও দেখে যেতে পারবে। কারণ একটা গাছ 100, 150, 200 বছর বাঁচতে পারে, বট গাছ পাকুড় গাছ দীর্ঘদিন বাঁচে। এইবার যদি আমরা কন্টিনিউ সমস্ত জায়গায় কবির কথা শুনে প্রত্যেকটা সুবর্ণদায়ী মানুষ যদি তাদের প্রত্যেক গ্রামে গ্রামে বা শহরে শহরে এই সিস্টেমটা তৈরি করে দেয়, তাহলে পরিবেশ কিন্তু সুস্থ হয়ে কিন্তু উঠবে। সেটা আখেরে কিন্তু মানব সভ্যতারই পক্ষে মঙ্গল। তবে পড়ানোর মাঝে একটা কথা বলে রাখি বন্ধুরা, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করে দিও। কারণ বিদ্যা দান করলে কমে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। এইবার তাহলে দেখো, আমি গোটা কবিতায় যদি ফিরি তাহলে আমি দেখি এই যে কবি দেখেন না, বলেছিলাম কবি আসলে কি প্রত্যেকটা পাঠক দেখতে চান গাছের পরিমাণ কমে গেছে, গাছের পরিমাণ বাড়াতে হবে। বাগানেই গাছ নেই, বাগানে গাছ বসা। তাহলে শুধু বাগানে গাছ বসা নয়, প্রত্যেক জায়গায় কিন্তু কবি বৃক্ষরোপণের কথা কিন্তু বলতে চেয়েছেন। সবুজের সমারোহকে কিন্তু তিনি দু চোখ ভরে কিন্তু দেখে যেতে চেয়েছেন। এই যে গাছ দেখো কবিতাটা, তাহলে আমি বলতে পারি কবির প্রকৃতি প্রেমের একটা কবিতা। কবি প্রকৃতিকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ এটা। কারণ নিজে কর্মসূত্রে শহরে আবদ্ধ ছিলেন, তাহলে শহরের এই চাকচিক্য কলেপ কারখানায় পরিপূর্ণ সমাজ ব্যবস্থাটাকে কিন্তু তিনি ভালোবাসতে পারতেন। সেখান থেকে সরে এসে কিন্তু তিনি এই গ্রামের প্রকৃতিকেই কিন্তু ভালোবাসতে চাইলেন। এই যে প্রকৃতি প্রেম, যেটা জীবনানন্দের মধ্যে সব থেকে বিরাট আকারে দেখেছিলাম, তিনি বলেছিলেন বাংলার রূপ দেখিয়েছি তাই পৃথিবীর রূপ কিন্তু খুঁজিতে যাই না। বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই কিন্তু জীবনানন্দ ফিদা হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন, যেটা কিন্তু আধুনিক যুগের কবি শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা সেই জিনিসটাকে দেখতে পাই। তাই আমি দেখি আসলে শক্তি চট্টোপাধ্যায় প্রকৃতি প্রেম, বন্য প্রকৃতি ভালোবাসা এই প্রজন্মকে বাঁচানোর জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য এবং ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী দেখে যাওয়ার জন্য আমরা এই কবিতাটা কবি লিখেছেন। এটাই কিন্তু কবির মূল বক্তব্য বিষয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি এরপরও কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা হয়ে থাকে, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধু।